আগের একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম ওই হাইব্রিড ওয়ারের কথা মনে আছে? কিভাবে হাইব্রিড ওয়ারের মাধ্যমে ভারতকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, আর সেই চেষ্টার পেছনে কার হাত তা নিয়েও তথ্য তুলে ধরেছিলাম। সাম্প্রতিক ঘটনাবলিতে কি সেই আশঙ্কাই সত্যি হয়ে যাচ্ছে? আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতকে অস্থির করে তুলতে একই সঙ্গে কৌশল, চাপ এবং প্রোপাগান্ডার খেলা খেলছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একাধিক চাল কি সেই প্রোপাগান্ডাকেই স্পষ্ট করে দিচ্ছে? বাণিজ্য, প্রযুক্তি, আমদানি রপ্তানি শুল্ক থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, বিশেষ করে রাষ্ট্রসংঘে ট্রাম্পের পদক্ষেপ কি সেই প্রোপাগান্ডার অংশ? ভারতের মাথা তুলে দাঁড়ানোটা কি কোনোভাবেই সহ্য করতে পারছেন না ওই ডোনাল্ড ট্রাম্প? আর ভারতের এই অনমনীয় জেদ কি ক্রমশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে ওই ট্রাম্পের কাছে, যার ফলে ভারতের বিরুদ্ধে কি এবার ওই ইসলামিক ন্যাটো তৈরি করার চেষ্টা হচ্ছে? অন্যদিকে এই প্রেক্ষাপটে চীন এবং ভারত এই দুই দেশের সম্পর্কের উন্নতি কতটা গুরুত্বপূর্ণ, নাকি এর নেপথ্যেও চলছে অন্য কোনো কূটনীতির নতুন খেলা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বিশ্বের শক্তিধর দেশগুলোর আগ্রাসী মনোভাব নতুন কিছু নয়, সেটা চীন হোক কিংবা আমেরিকা। এদের আগ্রাসী মনোভাবের কারণে ফল ভুগতে হয়েছে ভারতকে বারবার। কিন্তু যুগটা পাল্টেছে, আন্তর্জাতিক দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে ভারত, যে কারণে বহু শক্তিধর দেশের কাছে এখন চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে বর্তমানের ভারত। সেরকমই একটা দেশ হলো ওই আমেরিকা। আমেরিকার এই আগ্রাসী মনোভাবের লক্ষ্য একটাই, ভারতকে যেন তেন প্রকারে দমিয়ে রাখা, বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে খর্ব করা। সেই লক্ষ্য পূরণে সাম্প্রতিক অতীতে বহু পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই আসা যাক ওই H-1B ভিসা প্রসঙ্গে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি লটারি পদ্ধতি বাতিল করার প্রস্তাব দিয়েছে। এর মানে উচ্চ বেতনপ্রাপ্ত কর্মীদের প্রথমে বেছে নেওয়া হবে, আর কম অভিজ্ঞ বা নিম্ন বেতনপ্রাপ্তদের সুযোগ কমে যাবে। এটা সরাসরি ওই ভারতীয় প্রবাসী প্রোগ্রামারদের ওপর চাপ তৈরির চেষ্টা। কারণ ভারতের বহু প্রযুক্তি বিশেষজ্ঞই ওই H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন। কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপ কি সত্যিই ভারতকে চাপে ফেলতে পারবে বা চাপে ফেলছে? সম্ভবত না, কারণ ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা অন্য দেশে গিয়েও আন্তর্জাতিক মানের কাজ চালিয়ে যেতে পারে। আর এদিকে চীনও এখন নতুন কে ভিসা চালু করেছে, যেখানে তারা ওই মেধাবী বিদেশি কর্মীদের টানার পরিকল্পনা করেছে। কি এই কে ভিসা? চীন সম্প্রতি ঘোষণা করেছে নতুন কে ভিসা, যা মূলত বিশ্বের মেধাবী, উচ্চশিক্ষিত এবং প্রযুক্তিতে দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করার জন্যই তৈরি করা হয়েছে। যারা গবেষণা বা প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ সংস্থা বা চাকরিদাতা থেকে আমন্ত্রণ না পেলেও অনলাইনে আবেদন করা সম্ভব। আর চীনের এই পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট কৌশল কাজ করছে। একটু ভেবে দেখুন, এতদিন মার্কিন H-1B ভিসা ভারতীয় প্রোগ্রামাররা এবং প্রযুক্তিবিদদের কাছে মার্কিন মুলুকে কাজের ক্ষেত্রে অন্যতম একটি পথ ছিল। এখন তা ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আরও কঠিন হয়ে গেছে।
উচ্চ বেতন, অভিজ্ঞতা এবং লটারির ভিত্তিতে নির্বাচনের নতুন পদ্ধতি ভারতীয় মেধাবীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ঠিক সেই মুহূর্তে চীনের এই কে ভিসা উদ্ভাবনী এক সমাধান হিসেবে হাজির হয়েছে। যারা H1B বা ওই অন্যান্য মার্কিন ভিসা পেতে পারছেন না, তাদের জন্য চীনের এই কে ভিসা একটি বিকল্প পথ তৈরি করছে। তবে এই কে ভিসার মাধ্যমে চীন শুধু মেধা টানছে না, আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলাতেও অংশ নিচ্ছে। এটি ভারতীয় প্রোগ্রামারদের জন্য নতুন সুযোগ। যারা ওই H1B ভিসার কারণে আটকে থাকতেন, তারা এখন চীনের বাজারে অনায়াসেই এই নতুন ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারবে। অর্থাৎ ট্রাম্পের চাপও ওই H1B পরিবর্তনের ফলে ভারতীয় প্রযুক্তিবিদদের সীমিত করার প্রচেষ্টা পুরোপুরি কার্যকর হচ্ছে না। এই ভিসার কৌশলগত প্রভাবও সুস্পষ্ট। এটি ভারতের জন্য এক ধরনের দ্বৈত সুযোগও তৈরি করছে। প্রথমত, যারা মার্কিন ভিসা পেতে সমস্যায় পড়ে তারা চীনে কাজ করতে পারে। দ্বিতীয়ত, এটি ভারতের শক্তিকে আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ় করছে। যখন থেকে ট্রাম্প ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে, তখন থেকেই চীন এবং রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়েছে। অর্থাৎ ট্রাম্প যদি ভেবে থাকেন হাইব্রিড ওয়ারের মাধ্যমে ভারতের সরকারকে একেবারে উৎখাত করবেন এবং ভারতকে চাপে ফেলবেন, সেটা বাস্তবে সম্ভব নয়। অন্তত বর্তমান পরিস্থিতি তো তেমনটাই বলছে। এমনিতেই SCO সম্মেলনে মোদি, পুতিন আর জিনপিংয়ের একসঙ্গে দাঁড়িয়ে কথা বলা, হাত ধরাধরি করে ছবি তোলা আমেরিকার বুকে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। এই আবহে চীনের রাষ্ট্রদূত ট্রাম্পের শুল্ক ও বাণিজ্য যুদ্ধের মোকাবেলা করার জন্য ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং এই মানুষটি জানিয়েছেন, বর্তমানে ভারত ও চীনের উচিত যৌথভাবে ক্ষমতার রাজনীতি এবং আধিপত্য প্রদর্শন করা। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ভারত ও চীন দুই দেশের উচিত একসঙ্গে যে কোনো ধরনের শুল্ক বা বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করা। LAC প্রসঙ্গও টেনেছেন তিনি। জানিয়েছেন যে সীমান্ত বিরোধকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত হবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ইতিমধ্যেই ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য 10.4% বৃদ্ধি পেয়ে 102 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর এদিকে ট্রাম্পের ভিসা নিয়ে কড়াকড়ির আবহে চীনা দূতাবাস এবং কনসুলেটগুলো চলতি বছরে 22 সেপ্টেম্বর পর্যন্ত 2,65,000-এরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা জারি করেছে। একবার ভাবুন গোটা বিষয়টা। আর এখানেই ওই ব্রিক্সের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশ একসঙ্গে ক্রমশ শক্তিশালী হচ্ছে। মার্কিন চাপের মধ্যেও এই ব্লক নিজস্ব অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক পথ তৈরি করছে। অর্থাৎ ব্রিক্স শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি বিকল্প অর্থনীতির একটি মঞ্চ হিসেবে উঠে আসছে। আর সেটাই কি ওই ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আমেরিকার একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য কি তবে ব্যর্থ হতে চলেছে? ট্রাম্প প্রশাসন ভারত এবং চীনকে একে অপরের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করলেও বাস্তব বদলে যেতেই এখন ভয় ঢুকেছে ওই ট্রাম্পের মনে। আর সে কারণেই তিনি এক নয়, একাধিক দিক থেকে নানান কৌশল, নানান পরিকল্পনা করছেন
কিভাবে ভারতকে বাগে আনা যায়, ভারতকে চাপে ফেলা যায়, যাতে করে ওই ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশের মতন ভারতও জো হুজুর বলে ওই ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু ওই যে বললাম, এ ভারত না ভারত, তাই এ ভারতকে চাপ সৃষ্টি করে নোয়ানোটা খুব একটা সহজ যে নয়, সেটাও বোধহয় ট্রাম্প এতদিনে টের পেয়ে গিয়েছেন। অন্যদিকে এই শুল্ক সিদ্ধান্তে এমনিতেই ঘরে বাইরে এখন চাপের মুখে পড়ছেন খোদ ট্রাম্প। ব্যর্থ হচ্ছে তার এই ভারতকে চাপে ফেলার একাধিক কৌশল। তবু হাল ছাড়তে বাধ্য নন ওই মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ফের একবার ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও ট্রাম্পের ভাগ্যই এখন ওই ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে। বলে না, যখন সময় সাথ না দেয় তখন আপনি যাই করবেন সেটাই আপনার উল্টো হবে। সময় বোধহয় এখন ওই ট্রাম্পের সঙ্গে যাচ্ছে না। রাষ্ট্রসংঘের মঞ্চে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের জন্য তিনি ভারতকেই দায়ী করেছিলেন। এই মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রধান অর্থদাতা ভারত এবং চীন। ট্রাম্পের অভিযোগ অনুযায়ী মোদি এবং জিনপিং সরকারের ধারাবাহিক আর্থিক মদতের ফলেই ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন। আর তার ঠিক পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একেবারে উল্টো সুর গেয়েছেন। তিনি দাবি করেছেন এই যুদ্ধে ভারত ইউক্রেনের পাশে রয়েছে। বুঝুন ঠেলা, কেমন মুখটি পুরল ট্রাম্পের। জ্বালানি খাতে ভারতের সঙ্গে সমস্যার কথা স্বীকার করলেও এই জেলেনস্কির দাবি সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। এমনিতেই ভারতের থেকে ইউক্রেন নিজেই বিপুল পরিমাণে ডিজেল কেনে, আর আমেরিকার নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে। তাছাড়া শুধু ভারত বা চীন নয়, ইউরোপও ওই রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে। তাই এখানেও কি কাজ করছে না ওই ট্রাম্পের সেই হাইব্রিড ওয়ারের তত্ত্ব? যদিও এসব করতে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের। আবারও মজার বিষয় এটাও যে ফের একবার রাষ্ট্রসংঘের বিবৃতিতে তিনি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। মঙ্গলবার ওই রাষ্ট্রপুঞ্জের সভায় ট্রাম্পের দাবি তিনিই নাকি ভারত পাকিস্তান সমেত মোট 7টি যুদ্ধ থামিয়েছেন। এই নিয়ে কতবার যে তিনি এই কৃতিত্বের দাবি করলেন তা বোধহয় আপনারাও সঠিকভাবে গুণে বলতে পারবেন না, তাই না? তবে এত কিছুর পরেও ভারতকে কোণঠাসা করতে কোনোভাবেই পারছেন না ডোনাল্ড ট্রাম্প। একদিকে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে ভারতের, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্কই বজায় রাখতে চান। আর রাশিয়ার সঙ্গে তো শুরু থেকেই ভারতের সুসম্পর্ক রয়েছে। এমনকি যুদ্ধবিমান কেনার ক্ষেত্রেও ওই ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে আছে দ্বিতীয়বার যখন মার্কিন প্রেসিডেন্ট পদে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তিনি নয়াদিল্লিকে ওই F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান বিক্রির বার্তা দিয়েছিলেন। কিন্তু ইতিহাস বলছে অতীতে কখনো আমেরিকার তৈরি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ভারতীয় সেনা ব্যবহার করেনি। তাছাড়া শুল্ক যুদ্ধের আবহে মার্কিন F-35 এর থেকে পুতিনের প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 পেতেই বেশি উদ্যোগী ভারত। এমনটা হলে ট্রাম্পের গোঁসা যে আরও বাড়বে তা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে হাল ছাড়ার পাত্র নন ওই ট্রাম্প। ভারতকে চাপে ফেলতে তিনি একাধিকবার ওই পাকিস্তানকেও ব্যবহার করেছেন।
এই আবহে আবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, কাশ্মীর বিষয়টি আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এর জন্য উভয় পক্ষের আলোচনায় বসা উচিত। কাশ্মীরি ভাই বোনদের জন্য এটা চাই। আর এখানেই প্রশ্ন, হঠাৎ করে কাশ্মীর নিয়ে তুরস্কের মাথা ব্যথা কেন? আসলে বিষয়টা একেবারেই হঠাৎ নয়। 2019 সালে ওই পুলওয়ামা হামলার পর থেকেই ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে একই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আপনারা জানেন যে এই তুরস্ক ন্যাটো সদস্য দেশ, তাই আনুষ্ঠানিকভাবে মার্কিন এবং পশ্চিমী নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত এরা। যদিও তুরস্ক আবার পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুও বটে। ইসলামিক বিশ্বের নেতা হিসেবে তুরস্ক প্রায়ই ওই পাকিস্তানের পাশে দাঁড়ায়। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময়ও ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে রীতিমতো সামরিক সাহায্য করেছিল তুরস্ক। পহেলগাঁও জঙ্গি হামলার পরপরই করাচিতে নিজেদের রণতরী পাঠিয়েছিল। আবার অপারেশন সিঁদুরের সময় তুরস্কের ড্রোন ভারতের দিকে ধেয়ে এসেছিল। অর্থাৎ জঙ্গিদের মদতদাতা ওই পাকিস্তানকে সব দিক থেকেই সাহায্য করছে বা করে আসছে এই তুরস্ক। কারণ তুরস্কের ঝাল লেগেছে অন্য জায়গায়। আসলে ভারত শুধু নিজের দেশের সীমান্ত নয়, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত একটা সুবিশাল ইকোনমিক করিডোর বানানোর পরিকল্পনা করেছে। কিন্তু এই পরিকল্পনায় ওই তুরস্ককে কেউ অন্তর্ভুক্ত করেনি। আর ঠিক সেই জায়গাতেই শুরু হয়েছে আসল নাটকটা। তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোগান ভারতের নাম না নিয়েই হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে। আর এই আবহকে আরো স্পাইসি করে দিয়েছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ। আপনাদের মনে আছে, কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসে গিয়েছিলেন। সেখানে দখলে থাকা সীমান্তে দাঁড়িয়ে তিনি দূরবীনের নজর রেখেছিলেন সীমান্তের ওপারে। আর সেই দৃশ্য একেবারেই তুরস্ককে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কিন্তু ভারতের কূটনীতিকরা জানে এগুলো শুধুই ওই স্ট্র্যাটেজি। এদিকে সম্প্রতি ভারতীয় রণতরী আবারও সাইপ্রাসের বন্দরে পৌঁছেছে। শুধু তাই নয়, গ্রিক নৌবহরের সঙ্গে যৌথ অনুশীলন করছে। আর সাইপ্রাসের সঙ্গে সামরিক চুক্তি সাইন হয়ে গিয়েছে। ভাবুন তো, একদিকে ভারত কৌশলগতভাবে নিজেদের অবস্থান দৃঢ় করছে, অন্যদিকে তুরস্কের রক্তচাপ বাড়ছে। হ্যাঁ, পুরোপুরি বেড়ে গেছে বলা যেতে পারে। ভারত শুধু পরিকল্পনা বাস্তবায়ন করছে আর তুরস্ক শুধু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। তবে এই প্রেক্ষাপটে এটাও প্রশ্ন যে ইসলামিক ন্যাটো তৈরির জল্পনা কি তবে সত্যি হতে চলেছে? কারণ তুরস্কেও পাকিস্তানের পাশে থাকা একটি দেশ। আবার পাকিস্তানের সাথে সদ্য সৌদি আরবের চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সবই কি ওই ইসলামিক ন্যাটো তৈরির ইঙ্গিত নয় তো? প্রশ্ন এটাও যে দক্ষিণ এশিয়ায় ভারতীয় অবস্থানকে অস্থির করে তোলার জন্য কলকাঠি নাড়ছেন ট্রাম্প ও তার তাবেদাররা। ট্রাম্প পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে কি তবে ওই আন্তর্জাতিকভাবে একঘরে করে দিতে চাইছে? কিন্তু কৌশল, সামরিক উপস্থিতি, আন্তর্জাতিক সমঝোতা, এই সব কিছু মিলিয়ে ভারত একে একে সমস্ত পয়েন্টেই কেমন যেন জিতে যাচ্ছে। প্রশ্ন হলো, ভারত এই মুহূর্তে যেভাবে দৌড়চ্ছে তাতে তাকে আটকানো খুব মুশকিল। আবার এই দৌড় হঠাৎ করে থামানো মানে বশ্যতা স্বীকার করা, যা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। এই চাপ ভেদ করে ভারত যদি বেরিয়ে যেতে পারে, তবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দৌড়েও যে ভারত অনেকটা এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। আজ এ পর্যন্তই। নমস্কার।